হ্যালো এভরিওয়ান, এই ভিডিওটা ফোর্থ সেমিস্টার জেনারেলের স্টুডেন্টদের জন্য। তো আজকে আমাদের আলোচনার বিষয়টা হচ্ছে নর্মাল সাবগ্রুপ। সবার ফার্স্টে আমরা ডেফিনেশনটা লক্ষ্য করব যে জি যদি একটা গ্রুপ হয় এবং এইচ যদি ওর একটা সাবগ্রুপ হয়, তাহলে কোন কন্ডিশনকে স্যাটিসফাই করলে এইচটাকে জি এর আমরা কি বলবো না, নর্মাল সাবগ্রুপ বলবো। তাহলে আমি এখানে লিখে নিলাম, আমি যদি এখানে ছবির মতো এটাকে আঁকি, যে সাপোজ ধর এইটা হচ্ছে আমাদের সেই জি গ্রুপটা আছে এবং এখানে আমরা এইচ একটা সাবগ্রুপকে কনসিডার করছি। এই এইচটাকে আমরা জি এর নর্মাল সাবগ্রুপ কখন বলবো না, যদি এ এইচ ইজিক্যাল টু এইচ এ হয়। এই জিনিসটা হতে হবে ফর অল এ বিলংস টু জি এর জন্য। নিশ্চয়ই বোঝা গেছে যে এ এইচ মানে কি, এগুলো যেহেতু আমাদের আগের ভিডিওতে পড়ানো হয়ে গেছে, সুতরাং এ এইচ বলতে আমরা বুঝি যে এটা হচ্ছে এইচ সাবগ্রুপের একটা লেফট কোসেট। তাহলে যদি কোনো একটি এলিমেন্টের জন্য জি এর মধ্যে থাকা কোনো একটি এলিমেন্ট এর জন্য যদি এইচ এর লেফট এবং রাইট কোসেট দুটো সেক্ষেত্রে সমান হয়, এই ঘটনাটা ঘটতে হবে ফর অল এ বিলংস টু জি এর জন্য। তাহলে আমরা বলতে পারবো এই এইচটা কি হবে না, জি এর নর্মাল সাবগ্রুপ হবে। তাহলে আমরা এক্ষেত্রে বই ফলো করেই সব ডেফিনেশন বা থিওরেমগুলো পরপর করবো আজকে, যাতে করে তোদের ভিডিওর সঙ্গে বইটাকে ফলো করলে বুঝতে সুবিধা হয়। তো দেখ, আমাদের বইতে ফার্স্টেই যেটা এখানে লেখা আছে সেটা হচ্ছে নর্মাল সাবগ্রুপের ডেফিনেশন, যেটা আমি এখানে লিখলাম। এবং আরেকটা কথা এক্ষেত্রে বলে দিই, যে কোনো একটা সাবগ্রুপ যদি সেটা নর্মাল হয়, তাহলে সেটাকে আমরা ডিনোট করব কোন চিহ্ন দিয়ে। আমরা এইভাবে যদি লিখি, এইচ সাইন দিয়ে, ডেল সাইন দিয়ে যদি এটাকে আমরা লিখি, যে এইচ তারপরে ডেল সাইন দিয়ে জি লিখি, তাহলে বুঝবো যে এইচ ইজ এ নর্মাল সাবগ্রুপ অফ দ্য গ্রুপ জি। আশা করি বোঝা গেছে এই অবধি। নেক্সট দেখ, বইতে যেটা আছে যে তিনটে এখানে নোটের মধ্যে পয়েন্ট বলে দিয়েছে। এই ভিডিওটা আমাদের কলেজের স্টুডেন্টের পাশাপাশি অনেকেই হয়তো দেখতে পারে, সেই জন্য এই প্রসঙ্গে আমি শুরুতেই বলে দিই যে আমরা এক্ষেত্রে ডক্টর ধর পাবলিকেশনের চ্যাটার্জি পালের বইটা আমরা এক্ষেত্রে ফলো করছি, অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রার পাসের ম্যাথের বই। তো এক্ষেত্রে এবার আমরা যেটা করব সেটা হচ্ছে নোটের তিনটে পয়েন্ট আছে, সেই নোটের তিনটে পয়েন্ট নিয়ে আমরা আলোচনা করব। প্রথম পয়েন্টটা কি বলছে না, 1 নম্বর নোটের পয়েন্টটায় বলেছে যে AH is equal to HA does not imply that AH is equal to small ha। আমি একটু বলে দিই এখানে কি বলছে। বলছে নর্মাল সাবগ্রুপ হওয়ার ডেফিনেশন তাহলে কি দেখলাম, AH is equal to HA। AH মানে সেটা একটা সেট, তাহলে এইটাও একটা আমাদের অবশ্যই সেট, এবং এই সেট দুটো আমাদের কি হবে এক্ষেত্রে সমান হবে। এই যে সমান হচ্ছে সেট দুটো, এটার মানে কিন্তু এটা কখনোই ভাববি না যে বোধহয় AH is equal to HA হবে for all H belongs to capital H and A belongs to G। এইটা যেন কখনো এটা ভাববি না, এইটার সঙ্গে কিন্তু এর কোনো রিলেশন নেই। এই জিনিসটা স্যাটিসফাই করা মানে কিন্তু একবারও বলছে না যে এই জিনিসটা হবে। খেয়াল করে দেখ, এখানে এখানে বলেছে এই সেটটা এই সেটের সঙ্গে সমান হবে। সাপোজ এই সেটের মধ্যে থেকে একটা এলিমেন্টকে ধর, এই সেটের একটা এলিমেন্ট কেমন দেখতে হবে, AH1, সেটা এই সেটের কোনো একটা এলিমেন্টের সঙ্গে সমান হবে। তাহলে এইটা কার সঙ্গে সমান হবে, সাপোজ H2A, এরকম ধরনের দেখতে হবে। কিন্তু তাই বলে কিন্তু ফর অল H বিলংস টু ক্যাপিটাল H এর জন্য AH ইজ ইকুয়াল টু HA হবে, সেটা কিন্তু এই জিনিসটা ইমপ্লাই করে না। কাজেই এটা মানে কখনোই এই জিনিসটা ভেবে নিবি না। আশা করি বোঝা গেছে। এই ধরনের জিনিস হবে সেক্ষেত্রে কেমন। এই হচ্ছে নোটের 1 নম্বর পয়েন্ট ছিল। নোটের 1 নম্বর পয়েন্টের মধ্যেই আর একটা কথা ইনক্লুড করা আছে, সেটা কি বলছে যে এভরি সাবগ্রুপ অফ এ কমিউটেটিভ গ্রুপ বা অ্যাবেলিয়ান গ্রুপ ইজ নর্মাল। খেয়াল করে দেখ, এইচটা যদি জি এর একটা নর্মাল কমিউটেটিভ সাবগ্রুপ হয়, মানে কমিউটেটিভ সাবগ্রুপ হয় বলতে এইচ কমিউটেটিভ সাবগ্রুপ নয়, জিটা হচ্ছে একটা কমিউটেটিভ গ্রুপ। তাহলে যদি কি না হয়ে যায়, ইফ লিখে দিচ্ছি জি ইজ কমিউটেটিভ বা কি না অ্যাবেলিয়ান গ্রুপ, তাহলে অ্যাবেলিয়ান গ্রুপ যদি হয় সেক্ষেত্রে, তাহলে খেয়াল করে দেখ AH এই যে সেটটা হবে, এই সেটটার মধ্যে কোন ধরনের এলিমেন্টগুলো থাকবে না, AH1 কমা দিয়ে AH2 AH3, এইভাবে এলিমেন্টগুলো যাবে। এবং HA এই যে সেটটা হবে তার মধ্যে তার মানে কিরম টাইপের এলিমেন্ট থাকবে না, H1A H2A, এই ধরনের এলিমেন্টগুলো এর মধ্যে থাকবে। এখন যদি জিটা অ্যাবেলিয়ান গ্রুপ হয়, তাহলে এইচ এর মধ্যে থাকা প্রতিটা এলিমেন্ট সেগুলো জি এরও এলিমেন্ট।
তার মানে আমরা সেখান থেকে বলতে পারবো যে AH যা হবে এই H1 যা হবে H1A তাই হবে, কারণ অ্যাবেলিয়ান মানেই হচ্ছে A কম্পোজ B ইজ ইকুয়াল টু B কম্পোজ A, তার কারণ এরা প্রত্যেকেই কার এলিমেন্ট, জি এর এলিমেন্ট, আর জিটা এখন কি বলেছে অ্যাবেলিয়ান গ্রুপ, সুতরাং এরা সব কি হয়ে যাবে পরস্পরের সঙ্গে সমান হয়ে যাবে, তখন অবশ্যই H ইজ ইকুয়াল টু HA হয়ে যাবে। সুতরাং এখান থেকে আমরা খুব সহজেই বুঝতে পারছি যে যদি কোনো গ্রুপ অ্যাবেলিয়ান হয় তাহলে তার যে কোনো সাবগ্রুপ কি হয়ে যাবে, ডেফিনেশন অনুযায়ী নর্মাল সাবগ্রুপ হয়ে যাবে। তাহলে এই ছিল আমাদের নোটের 1 নম্বর পয়েন্টটা। এবার আমরা নোটের 2 নম্বর পয়েন্টটা নিয়ে আলোচনা করব। নোটের 2 নম্বর পয়েন্টটা দেখ কি বলছে, বলছে যে এভরি গ্রুপ জি হ্যাজ অ্যাটলিস্ট 2 নর্মাল সাবগ্রুপস। বলছে যে কোনো গ্রুপের দুটো নর্মাল সাবগ্রুপ অবশ্যই থাকে অলওয়েজ। সেটা কি কি না, এটা হচ্ছে নোটের 2 নম্বর পয়েন্ট। সেই দুটো নর্মাল সাবগ্রুপের একটা হচ্ছে ইমপ্রপার সাবগ্রুপ, ইমপ্রপার সাবগ্রুপ। জি এর ইমপ্রপার সাবগ্রুপ কে না জি নিজেই, তাহলে ইমপ্রপার সাবগ্রুপ যেটা হয় জি, এইটা জি এর নর্মাল সাবগ্রুপ হয়। তার মানে ইমপ্রপার সাবগ্রুপ সেটা কিন্তু একটা অবশ্যই নর্মাল সাবগ্রুপ, নিশ্চয়ই বোঝা গেছে। এবং আর একটা যে নর্মাল সাবগ্রুপ থাকে সেটা হচ্ছে ট্রিভিয়াল সাবগ্রুপ। তাহলে একটা হচ্ছে ইমপ্রপার, এখানে আমি নর্মাল লিখে দিচ্ছি একই সঙ্গে, ইমপ্রপার নর্মাল সাবগ্রুপ সেটা হচ্ছে জি, জি এর নিজের ইমপ্রপার নর্মাল সাবগ্রুপ। আরেকটা হচ্ছে ট্রিভিয়াল, ট্রিভিয়াল নর্মাল সাবগ্রুপ। আর লিখলাম না এখানে সাবগ্রুপ, সাবগ্রুপ এইটা আমাদের কি হয় না অনলি আইডেন্টিটি এলিমেন্ট নিয়ে যে গ্রুপটা গঠিত হয় সেটাকে আমরা বলি ট্রিভিয়াল সাবগ্রুপ। তার মানে জি যদি একটা গ্রুপ হয় তাহলে তার দুটো সাবগ্রুপ নর্মাল সাবগ্রুপ অলওয়েজ আছে, সেটা হচ্ছে ইমপ্রপার সাবগ্রুপ জি নিজে সেটাও নর্মাল সাবগ্রুপ, এবং যে ট্রিভিয়াল সাবগ্রুপ হয় জি এর সেটাও ওর কি না নর্মাল সাবগ্রুপ হবে। এছাড়া যদি ওর কোনো নর্মাল সাবগ্রুপ থেকে থাকে সেটাকে আমরা কি বলি প্রপার নর্মাল সাবগ্রুপ। আশা করি 2 নম্বর পয়েন্টটা বোঝা গেছে। নেক্সট বলছে 3 নম্বরে যে ফর নর্মাল সাবগ্রুপস লেফট কোসেট অ্যান্ড রাইট কোসেটস আর সেম। খেয়াল করে দেখ এই যদি একটা নর্মাল সাবগ্রুপ হয় সেক্ষেত্রে তাহলে AH ইজ ইকুয়াল টু HA হয়ে যাচ্ছে, তার মানে লেফট কোসেট যেটা হচ্ছে সেটাই আবার কার সঙ্গে সমান হয়ে যাচ্ছে, রাইট কোসেটের সঙ্গে সমান হয়ে যাচ্ছে। কাজেই কোনো একটা সাবগ্রুপ যদি নর্মাল হয় তাহলে তার লেফট এবং রাইট কোসেটের মধ্যে কিন্তু আমরা কোনো ডিস্টিংশন করতে পারবো না, তখন অনলি আমরা কি বলবো ওই সাবগ্রুপের কোসেট বলবো। এটা অনার্সের বইতে আমাদের লেখা আছে, স্কিমা পার বইতে, এখানে উল্লেখ করেনি। তখন অনলি আমরা কোসেটস বলবো, তার কারণ তখন লেফট এবং রাইট কোসেটস তারা কি হয়ে যাবে না ইকুয়াল, সমান হয়ে যাবে। এই ছিল আমাদের নোটের 3টে পয়েন্ট। এরপরে আমরা দেখি এখানে কি আলোচনা করা আছে। খেয়াল কর এরপর বলছে সিম্পল গ্রুপ। এটা একটা ডেফিনেশনে 2 নম্বরে আসতেই পারে যে হোয়াট ইজ সিম্পল গ্রুপ অ্যান্ড গিভ অ্যান এক্সাম্পল। সিম্পল গ্রুপ কাকে বলে না, যদি কোনো গ্রুপের ট্রিভিয়াল এবং ইমপ্রপার নর্মাল সাবগ্রুপ ছাড়া কোনো প্রপার সাবগ্রুপ যদি না থাকে কোনো গ্রুপের তাহলে তাকে কি বলে সিম্পল গ্রুপ বলে। ডেফিনেশনটা আমি এখান থেকে বলছি, এ গ্রুপ হ্যাভিং নো প্রপার নর্মাল সাবগ্রুপ। তার মানে কোনো গ্রুপের যদি কোনো প্রপার নর্মাল সাবগ্রুপ না থাকে, দুটো সাবগ্রুপ তো তার অলওয়েজ থাকবে ই এবং জি, কিন্তু তারা তো প্রপার নর্মাল সাবগ্রুপ নয়। তাহলে যদি কোনো গ্রুপের প্রপার নর্মাল সাবগ্রুপ না থাকে তাহলে সেই গ্রুপটাকে আমরা বলি সিম্পল গ্রুপ। এবং তার একটা এক্সাম্পল হচ্ছে এ গ্রুপ অফ প্রাইম অর্ডার। এটা অলওয়েজ কি হবে না সিম্পল হবে। দেখ যদি কোনো একটা গ্রুপের অর্ডার হয়, সাপোজ ধর জি একটা গ্রুপ, তার অর্ডার আমরা দিয়ে দিলাম পি, যেখানে পিটা একটা কি নাম্বার না প্রাইম নাম্বার। তাহলে প্রাইম হলে তার ডিভাইজার কি হবে না 1 হবে এবং পি হবে। তাহলে আমরা এর আগের দিন ল্যাগ্রাঞ্জেস থিওরেম করেছিলাম, সেখানে জানি যে ওর কোনো সাবগ্রুপের অর্ডার ওই গ্রুপের অর্ডারের একটা কি হয় না ডিভাইজার হয়। তার মানে সেক্ষেত্রে আমরা বলতে পারবো যে 1 যেটা হয়েছে ওর ডিভাইজার হিসাবে, এক্ষেত্রে যেহেতু ও প্রাইম সুতরাং 1 আর পি ছাড়া কোনো ডিভাইজার নেই, তাহলে 1 এর রেসপেক্টিভে আমরা এখানে যে সাবগ্রুপটা ওর পাবো সেটা হচ্ছে কি হবে না ই হবে। আর পি এর জন্য কি হবে না টোটাল যে আমাদের জি যে গ্রুপটা ছিল সেটাই হবে সেই ইমপ্রপার সাবগ্রুপটা। সুতরাং এখানে আমরা দেখছি যে যদি কোনো একটা গ্রুপ প্রাইম অর্ডারের হয় তাহলে তার কিন্তু কোনো প্রপার সাবগ্রুপই থাকতে পারে না। তাহলে যদি প্রপার সাবগ্রুপই না থাকে তাহলে প্রপার নর্মাল সাবগ্রুপ কি করে থাকবে। সুতরাং আমরা বলতে পারি এ গ্রুপ অফ প্রাইম অর্ডার ইজ অলওয়েজ এ সিম্পল গ্রুপ। কেমন, এই হচ্ছে আমাদের সিম্পল গ্রুপের ডেফিনেশন গেল এবং তার সঙ্গে একটা এক্সাম্পল। এবার আমরা করব থিওরেম 1। দেখ থিওরেম 1-এ কি বলে দিয়েছে।
তাহলে থিওরেম 1-এ আমাদেরকে প্রমাণ করতে হবে যে লেট এইচ বি এ সাবগ্রুপ অফ এ গ্রুপ জি। খেয়াল কর, আমি এখানে আগে স্টেটমেন্টটা লিখছি। এটা হচ্ছে আমাদের থিওরেম 1। কি বলছে? বলছে যে লেট এইচ বি এ সাবগ্রুপ অফ জি। কেমন? বলছে দেন এইচ ইজ নর্মাল ইন জি ইফ অ্যান্ড অনলি ইফ, দেন এইচ ইজ নর্মাল ইন জি ইফ অ্যান্ড অনলি ইফ। কোন কন্ডিশন স্যাটিসফাই করলে বলতে পারবো এইচটা জি এর নর্মাল সাবগ্রুপ হবে? এক্স এইচ এক্স ইনভার্স বিলংস টু এইচ। আমি এখানে লিখে দিলাম ইফ অ্যান্ড অনলি ইফ এক্স এইচ এক্স ইনভার্স বিলংস টু কি হবে? এইচ হবে। এই ঘটনাটা ঘটবে কাদের জন্য? ফর অল এইচ বিলংস টু ক্যাপিটাল এইচ অ্যান্ড এক্স বিলংস টু জি। আশা করি বোঝা গেছে স্টেটমেন্টটা কি বলছে। আমি আরেকবারও বলছি, এবার আমি প্রুফে চলে আসবো। স্টেটমেন্টটা আগে একটু ভালো করে বুঝিয়ে দিই। বলছে যে এইচ হচ্ছে জি এর একটা সাবগ্রুপ দেওয়া আছে। এখন এইচটা জি এর একটা নর্মাল সাবগ্রুপ কখন হবে? ইফ অ্যান্ড অনলি ইফ। কোন কন্ডিশন স্যাটিসফাই করতে হবে? নেসেসারি অ্যান্ড সাফিসিয়েন্ট কন্ডিশন। সেই কন্ডিশনটা হচ্ছে এইটা, এক্স এইচ এক্স ইনভার্স বিলংস টু কি হবে না? এইচ হবে। মনে রাখবি কোনো একটা সাবগ্রুপ নর্মাল হওয়ার এটা হচ্ছে সেই নেসেসারি অ্যান্ড সাফিসিয়েন্ট কন্ডিশন। কেমন? আচ্ছা, তাহলে আমরা এটাকে দুটো পার্টে প্রমাণ করব। আগে আমরা কি করব? এইচটাকে নর্মাল ধরে এই কন্ডিশনটাকে আমরা এক্ষেত্রে আগে দেখিয়ে ফেলি। তাহলে প্রথমে আমরা ধরে নিলাম যে লেট এইচ বি নর্মাল ইন জি। আচ্ছা, যদি এইচ নর্মাল হয় তাহলে এইমাত্র আমরা সেক্ষেত্রে ওর ডেফিনেশন কি দেখেছি? নর্মাল মানে। অতএব আমরা লিখতে পারবো এক্স এইচ ইজ ইকাল টু এইচ এক্স, তাই তো? ফর অল এক্স বিলংস টু জি। এই জিনিসটা আমরা লিখতে পারি এখান থেকে। খেয়াল কর, আমি একটা কাজ করছি, আমি এইচ এর মধ্যে থেকে একটা এলিমেন্ট ধরছি যে লেট স্মল এইচ বিলংস টু ক্যাপিটাল এইচ। তাহলে বল এই যে এক্স এইচ, এই যে এলিমেন্টটা, এটা কার মধ্যে আছে? না এক্স ক্যাপিটাল এইচ এর মধ্যে আছে। যেহেতু স্মল এইচটা ক্যাপিটাল এইচ এর মধ্যে থেকে নিয়েছি, তাহলে এই জিনিসটা এর মধ্যে আছে। ডেফিনেশন অনুযায়ী আমরা জানি এগুলো, লেফট কোসেটের ডেফিনেশন যেটা ছিল আমাদের। খেয়াল কর, এই সেটটা এই সেটটার সঙ্গে সমান। তার মানে এই যে এলিমেন্টটা আমি এই সেটের মধ্যে নিয়েছি, এর মধ্যে আরেকটা এলিমেন্ট অবশ্যই আছে যেটা কিনা এর সঙ্গে তার মানে সমান হবে। তার মানে এই সেটের এলিমেন্ট কেমন হয়? আগে এইচ থাকে, পরে এক্স থাকে। তার মানে আমরা লিখতে পারবো এই এক্স এইচটা কার সঙ্গে সমান হবে? সাম এইচ ওয়ান এক্স এর সঙ্গে সমান হবে। এই সেটের পাশে লিখবো ফর সাম এইচ ওয়ান বিলংস টু কি না? ক্যাপিটাল এইচ। আশা করি বোঝা গেছে। এখান থেকে দেখ কি লেখা যায়। এর দুপাশে যদি এক্স ইনভার্স দিয়ে আমরা কম্পোজিশন করি, তাহলে এক্স এইচ এক্স ইনভার্স, এখানে এক্স ইনভার্স দেওয়া মানে ই হয়ে যাবে এই দুটো মিলে, তাহলে কত হয়ে যাবে? এইচ ওয়ান হয়ে যাবে। আর এইচ ওয়ানটা কার মধ্যে আছে? এইচ এর মধ্যে আছে। তার মানে এটা কোথায় থাকলো? ক্যাপিটাল এইচে। তাহলে একটা পার্ট কিন্তু প্রুফ করে ফেলেছি। কি সেটা? না যদি এইচটা জি এর নর্মাল সাবগ্রুপ হয়, তাহলে এক্স এইচ এক্স ইনভার্সটা কোথায় থাকবে? ক্যাপিটাল এইচ এর মধ্যে থাকবে। এবার আমার কাজটা কি? উল্টো সাইডটা প্রুফ করা। দেখা যাক আমরা উল্টো সাইডটাকে কিভাবে এক্ষেত্রে প্রুফ করতে পারি। আমি এগুলো সব মুছে দিচ্ছি এখন। তাহলে দেখ, এখন আমরা এখানে যেটা ধরে নেব সেটা হচ্ছে যে কন্ডিশনটাকে আমরা ধরে নিলাম। এবার তাহলে কন্ডিশনটাকে ধরে নিচ্ছি মানে যে লেট এক্স এইচ এক্স ইনভার্স, এটা কার মধ্যে আছে? এইচ এর মধ্যে আছে। ফর অল এইচ বিলংস টু ক্যাপিটাল এইচ অ্যান্ড এক্স বিলংস টু জি। এই কন্ডিশনটা ধরে নে যে দেওয়া আছে। আমাকে কি দেখাতে হবে? আমাকে দেখাতে হবে এইচটা একটা নর্মাল সাবগ্রুপ দেখাতে হবে। আশা করি বোঝা গেছে যে কি দেখাতে চাইছি আর কি আমরা। আচ্ছা খেয়াল কর, যদি এই কন্ডিশনটা এক্ষেত্রে স্যাটিসফাই করে, তাহলে আমরা ক্যাপিটাল এইচটা এটা যে নর্মাল সাবগ্রুপ হবে সেটা আমরা কিভাবে দেখাতে পারি? খেয়াল কর, দেখ প্রথমত এখানে লক্ষ্য রাখ যে আমাকে কিন্তু আলটিমেটলি দেখাতে হবে এক্স এইচ ইজ ইকাল টু এইচ এক্স ফর অল এক্স বিলংস টু জি। তাহলেই প্রমাণ হয়ে যাবে এইচটা জি এর একটা কি না নর্মাল সাবগ্রুপ। তাহলে দেখ বইতে এরপরে কি করেছে যে এই কন্ডিশনটা ধরে নিয়েছে যখন, তারপরে এখানে কি কনসিডার করে নিয়েছে
একটা এলিমেন্ট ধরে নিয়েছে এইচ এক্স এর মধ্যে থেকে, তাহলে আমি ধরে নিচ্ছি যে লেট স্মল এ বিলংস টু এইচ এক্স। খেয়াল করবি ভালো করে। আচ্ছা, স্মল এ বিলংস টু এইচ এক্স মানে আমি এটাকে লিখতে পারি না অতএব স্মল এ ইজ ইকাল টু সাম এইচ ওয়ান এক্স লিখতে পারি না? আচ্ছা, এইচ ওয়ান কি আগে আমরা আগের পার্টটা ইউজ করেছি? তাহলে এখানে এইচ টু ইউজ করবো। একবার এখানে দেখে নিই, একটু খেয়াল করে নিই। সেটা হচ্ছে, হ্যাঁ, আমরা আগে পার্টটা যখন করেছি তখন সেখানে আমরা এইচ ওয়ানকে নিয়ে নিয়েছিলাম। কাজেই একটা থিওরেমের মধ্যে মাথায় রাখবি যে আমি যখন এইচ ওয়ানকে একবার ইউজ করছি, এইচ ওয়ানকে পরে আর কিন্তু লিখবো না। তাহলে এখানে এইচ টু লিখে দিলাম। যেহেতু এর মধ্যে আছে এটা, তার মানে সাম এইচ টু এক্স টাইপের দেখতে হবে। পাশে লিখবো ফর সাম এইচ টু বিলংস টু ক্যাপিটাল এইচ, এটা লিখতে পারি। আচ্ছা দেখ, এখান থেকে লক্ষ্য কর যে এই যে জিনিসটা আমরা লিখেছি, এইখানে কিভাবে এই জিনিসটাকে আমরা লিখতে পারি খেয়াল কর। আমি এখানটায় এক্স এক্স ইনভার্স লিখে দিচ্ছি, খেয়াল করবি ভালো করে। এইচ টু এক্স থাকলো, এটা মানে কত ই, ই এর সঙ্গে কম্পোজিশন হওয়া মানে এটাই থাকবে আর কি, প্রবলেম নেই। এবার আমি কি করব দেখ, এই এক্সটাকে এদিকে রাখলাম, এইখানে থাকলো আমাদের এক্স ইনভার্স, তারপরে থাকলো এইচ টু, আর এই এক্সকে লেখা যায় এক্স ইনভার্সের ইনভার্স। কেমন? এই জিনিসটা আমরা লিখতে পারি। এখানে দরকার হয় বোঝানোর জন্য একটা ব্র্যাকেট ইউজ করতে পারিস। খেয়াল কর, দেখ এই কন্ডিশনটা এখন স্যাটিসফাই করছে। এক্সটা কোথায় ছিল? জি এর মধ্যে ছিল, জিটা গ্রুপ, তার মানে এক্স ইনভার্স সেটাও কার মধ্যে থাকবে? জি এর মধ্যে থাকবে। তাহলে যদি এই কন্ডিশন স্যাটিসফাই করে, তাহলে এই কন্ডিশন কি বলছে যে এক্স যদি জি এর থেকে নিই আর স্মল এইচ যদি ক্যাপিটাল এইচ এর মধ্যে থাকে, তাহলে এই জিনিসটা ক্যাপিটাল এইচ এর মধ্যে আছে। তাহলে এই যে এক্স ইনভার্স এটা জি এর মধ্যে আছে, এই যে এইচ টু এটা এইচ এর মধ্যে আছে, তাহলে এই কন্ডিশন অনুযায়ী এই এলিমেন্টটা কার মধ্যে থাকবে? এইচ এর মধ্যে থাকবে। তাহলে এইচ এর মধ্যে থাকবে মানে আমি ওটাকে সাম, এইচ এর এলিমেন্ট কেমন হয়? এইচ ওয়ান এইচ টু এইচ থ্রি এরকম হবে। আমরা এইচ টু অব্দি নিয়ে নিয়েছি, তাহলে এটাকে নাম দিয়ে দিলাম এইচ থ্রি। তাহলে বোঝা গেল কেন আমি বললাম এটাকে এইচ থ্রি। পাশে কারণ হিসাবে লিখবো যেহেতু এক্স ইনভার্স এইচ টু এক্স ইনভার্সের ইনভার্স বিলংস টু এইচ, এইটা হচ্ছে আমাদের কন্ডিশনটা। এই জন্য আমি এটাকে এইচ থ্রি ধরে নিলাম। খেয়াল কর, এই যে এলিমেন্টটা তৈরি হয়েছে এটা কার মধ্যে আছে? এক্স ক্যাপিটাল এইচ এর মধ্যে আছে না? তাহলে আমি এটাকে ধরে নিয়েছিলাম এইচ এক্স এর মধ্যে, লাস্টে এসে দেখালাম এটা আছে এক্স এইচ এর মধ্যে। অতএব কি প্রমাণ হয়ে গেল? এইচ এক্স ইজ এ সাবসেট অফ কি হয়ে গেল? এক্স এইচ হয়ে গেল। সিমিলারলি আমরা উল্টো পাশটাও দেখাতে পারবো, তবুও আমি দেখিয়ে দিচ্ছি যদি তোদের এখানে কনফিউশন থেকে থাকে। তাহলে একটা পার্ট দেখানো হয়ে গেল, কিন্তু এবার আমি কি করব, এটাতেই মুছে দেখিয়ে দিচ্ছি। এবার আমি আর একটা এলিমেন্ট ধরবো, কোনখানে ধরবো? এখন এক্স এইচ এর মধ্যে ধরবো, মানে এইটার মধ্যে ধরে দেখাবো এখানে আছে। তাহলে এখন এখানে এক্স মুছলাম আর এটাকে এ মুছে বি করে দিলাম, তাহলে ধরে নিলাম বিটা কোথায় আছে? এক্স এইচ এর মধ্যে। তাহলে এই বিটাকে কিরম দেখতে হবে না, এখানে থাকবে এখন এক্স, আর এইচ থ্রি অব্দি ইউজ করেছিলাম, তাহলে এখানে এখন কত হয়ে যাবে? এইচ ফোর হয়ে যাবে। ফর সাম এইচ ফোর বিলংস টু ক্যাপিটাল এইচ, এখানেই মুছে করে দিচ্ছি। কেমন? খেয়াল কর এটাকে কি করে করতে পারি। এখানে আমি এক্স এক্স ইনভার্সকে আগে লিখেছিলাম, এখানে আমি বুদ্ধি করে পরে লিখব। তাহলে পরে লিখলে দেখতে এই লাইনটা কি দাঁড়াবে? তাহলে এখানে হয়ে যাবে এক্স এইচ ফোর, এখানে আমি লিখে দিলাম এক্স ইনভার্স এক্স, তার কারণ এক্স এক্স ইনভার্সও ই আর এক্স ইনভার্স এক্স সেটাও ই, তাহলে এইভাবে লিখতে পারি আমরা। খেয়াল কর এবার আমি কি করে লিখবো এটাকে, আমি এই জিনিসটাকে একটা ব্র্যাকেটের মধ্যে রাখছি, এক্স এইচ ফোর এক্স ইনভার্স, এখানে থাকলো এক্স। কন্ডিশন অনুযায়ী এই এলিমেন্টটা কোথায় আছে? ক্যাপিটাল এইচে আছে, তাহলে ওটাকে সাপোজ আমরা এইচ ফাইভ নাম দিতে পারবো। তাহলে এটা কি হয়ে গেল? এখানে এইচ ফাইভ এক্স হয়ে গেল। পাশে কারণ হিসাবে কি লিখবো আমরা না, এক্স এইচ ফোর এক্স ইনভার্স, এইটা কার মধ্যে থাকবে না? কন্ডিশন অনুযায়ী এইচ এর মধ্যে থাকবে। আশা করি বোঝা গেছে। তার মানে এই যে জিনিসটা আমরা ধরেছিলাম বি, সেটা এক্স এইচ এর মধ্যে ধরেছিলাম, লাস্টে এসে আমরা কি দেখালাম এখানে, এখানে আমি এক্স এইচ লিখে দিয়েছি ভুল করে, এটা এইচ এক্স হবে আর কি, আগেরটা কাটা হয়নি, এইচ এক্স, তার কারণ আগে আছে এইচ পরে এক্স, তাহলে এইচ এক্স এর মধ্যে রয়েছে। সুতরাং এখান থেকে প্রমাণ হয়ে গেল যে এক্স এইচ ইজ এ সাবসেট অফ এইচ এক্স। তাহলে এই দুটো জিনিস থেকে আমরা কি প্রমাণ করে ফেললাম? যে এক্স এইচ ইজ ইকাল টু এইচ এক্স।
এই ঘটনাটা ঘটলো কোন এক্সগুলোর জন্য? ফর অল এক্স বিলংস টু জি এর জন্য। এটাই তো সেই নর্মাল সাবগ্রুপের কন্ডিশন। তার মানে কি প্রমাণ হয়ে গেল এখান থেকে? কি প্রমাণ হয়ে গেল? অতএব এইচ ইজ নর্মাল। তাহলে আমরা কিন্তু এই থিওরেমটা করে ফেললাম, আশা করি বুঝতে পেরেছিস। সেটা হচ্ছে এইচ যদি নর্মাল হয় তাহলে এক্স এইচ এক্স ইনভার্স এইচে থাকবে, আবার যদি এক্স এইচ এক্স ইনভার্স এইচে থাকে তাহলে ক্যাপিটাল এইচটা কি হবে না? নর্মাল সাবগ্রুপ হবে। এই হচ্ছে থিওরেম 1 গেল। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে থিওরেম 2। আচ্ছা, এবার আমরা যেটা করব সেটা হচ্ছে থিওরেম 2। আমি এখানে থিওরেম 2 এর স্টেটমেন্টটা লিখে রেখেছি। স্টেটমেন্টটা বলছে যে এইচ সাবগ্রুপটা জি এর একটা নর্মাল সাবগ্রুপ হবে ইফ অ্যান্ড অনলি ইফ এক্স এইচ এক্স ইনভার্স এই সেটটা যদি এইচ এর সঙ্গে সমান হয়। আগের থিওরেমের সঙ্গে এই থিওরেমের কিন্তু বেসিক যে স্টেটমেন্টের পার্থক্য আছে সেটা আগের বার বলেছিল এখানে স্মল এইচ ছিল আর এখানে বিলংস টু ক্যাপিটাল এইচ ছিল, আর এখন বলছে যে এই সেটটা এইচ এর সঙ্গে কি হবে না সমান হবে। আগের বার কি ছিল না একটা সাইড ছিল, সাবসেট হিসাবে আমরা ওটাকে কনসিডার করতে পারতাম, কিন্তু এখন আমাকে ইকুয়াল দেখাতে হবে। তাহলে এটা শুরু করা যাক। এটা খুবই সহজ, এই থিওরেমটা একেবারে সহজ। এটা থেকে আর কি যেটা শুরুতে এর আগে করালাম থিওরেম 1 ওটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, এটা তেমন একটা ইম্পর্টেন্ট নয়, খুব সহজ এটা। কেন বলছি সহজ? দেখ, প্রথমে আমরা ধরে নিলাম যে লেট এইচ বি নর্মাল ইন জি। তাহলে নর্মাল সাবগ্রুপের ডেফিনেশন অনুযায়ী এক্স এইচ ইজ ইকাল টু কি হয়ে যাবে? এইচ এক্স হয়ে যাবে। ফর অল এক্স বিলংস টু কি হবে না? জি এর জন্য। খেয়াল কর এখান থেকে আমরা কি লিখতে পারি? আমরা এর ডান দিক থেকে বোথ সাইডে এক্স ইনভার্স দিয়ে কম্পোজিশন করছি। তাহলে এক্স এইচ এক্স ইনভার্স এখানে হয়ে গেল এইচ এক্স এক্স ইনভার্স, আর এইটা মানে কত? ই, তার মানে এইচ কম্পোজ ই মানে এইচ হয়ে গেল। তার মানে আমরা একটা সাইড দেখিয়ে ফেললাম, এতটাই সহজ, এটাই কিছু নেই। আর যদি আমরা কনভার্স পার্টটা করি, কনভার্সলি তাহলে এখন আমরা কি ধরে নিচ্ছি? যে লেট এক্স এইচ এক্স ইনভার্স ইজ ইকাল টু আমরা এইচ ধরে নিচ্ছি ফর অল এক্স বিলংস টু জি এর জন্য। আমরা দেখাতে চাই কি? আমরা দেখাতে চাই এইচ নর্মাল, তার মানে কি এক্স এইচ ইজ ইকাল টু এইচ এক্স আমরা শো করতে চাই। খেয়াল কর এখানে আমরা কি করব? আমরা এখানে ডান দিক থেকে এক্ষেত্রেও আমরা এক্স দিয়ে এখানে আমরা কম্পোজিশন করছি। তাহলে এখানে হয়ে যাবে এক্স এইচ এক্স ইনভার্স এক্স হয়ে যাবে, আর এখানে হয়ে যাবে কত? এইচ এক্স। এটা মানে কত? ই হয়। তাহলে এটা এর সঙ্গে এই সেটের সঙ্গে এটাকে কম্পোজিশন করলেও মানে এদের যখন প্রতিটি এলিমেন্টের সঙ্গে কম্পোজ করবেও সেই এই সেটটাই তৈরি হয়ে যাবে। তাহলে এখান থেকে দেখলাম এক্স এইচ ইজ ইকাল টু এইচ এক্স হয়ে গেল। তার মানে বাই ডেফিনেশন অনুযায়ী এইচটা কি হয়ে গেল? নর্মাল সাবগ্রুপ হয়ে গেল, কারণ এই ঘটনাটা ঘটবে ফর অল এক্স বিলংস টু জি এর জন্য। কাজে এই থিওরামটা একেবারে সহজ ছিল যে এইচ নর্মাল হলে এইটা হবে, এবং এইটা হলেও এইচটা কি হবে না? জি এর একটা নর্মাল সাবগ্রুপ হবে। আশা করি বোঝা গেছে থিওরেম 2টা। আচ্ছা, এবার আমরা যেটা করব সেটা হচ্ছে থিওরেম 3। থিওরেম 3 আমি এখানে স্টেটমেন্টটা লিখেছি, সেটা বলছে যে এ সাবগ্রুপ এইচ অফ এ গ্রুপ জি ইজ এ নর্মাল সাবগ্রুপ অফ জি ইফ অ্যান্ড অনলি ইফ ইচ লেফট কোসেট অফ এইচ ইন জি ইজ এ রাইট কোসেট অফ এইচ ইন জি। খেয়াল করে দেখ থিওরেম 1-এ কি বললাম? যে এইচটা নর্মাল হবে ইফ অ্যান্ড অনলি ইফ একটা কন্ডিশন ছিল এক্স এইচ এক্স ইনভার্স বিলংস টু এইচ। 2 নম্বর থিওরেমে কি বললাম? সেখানেও বললাম এইচটা নর্মাল হবে ইফ অ্যান্ড অনলি ইফ এক্স ক্যাপিটাল এইচ এক্স ইনভার্স ইজ ইকুয়াল টু ক্যাপিটাল এইচ। 3 নম্বরেও আমরা বলছি এইচটা নর্মাল হবে যদি এই কন্ডিশনটা স্যাটিসফাই করে। তার মানে আমরা প্রত্যেকটা থিওরেমের আমরা দেখাতে চাইছি যে এইচটা যদি নর্মাল হতে হয় তাহলে কোন কন্ডিশনকে স্যাটিসফাই করতে হবে, কিন্তু কন্ডিশনগুলো এক্ষেত্রে ডিফারেন্ট হয়ে যাচ্ছে বলে আলাদা আলাদা থিওরেম এক্ষেত্রে তৈরি হয়েছে। মনে রাখবি এখানে 1 নম্বর এবং এই 3 নম্বর যে থিওরেমটা এখন করব ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। 2 নম্বরেরটা একদম সহজ ছিল, ওটা অত একটা ইম্পর্টেন্ট নয় আমাদের কাছে, কিন্তু 1 আর 3 কিন্তু বা এর পরে যেটা করব 4 সেটাও ভীষণ ইম্পর্টেন্ট। 2 নম্বরেরটা অ্যাকচুয়ালি খুব সহজ বলে আমি বলছি যে ইম্পর্টেন্ট সেই হিসাবে না, কিন্তু সেক্ষেত্রে কিন্তু আসতেও পারে আর কি। আচ্ছা, দেখা যাক এই প্রমাণটা আমরা কিভাবে করতে পারি। তাহলে আমরা প্রথমে এখন কি ধরে নেব? এইচটাকে নর্মাল ধরে নেব, ধরে নিয়ে এই কন্ডিশনটা দেখাবো। তবে এই কন্ডিশনটা একটু ভালো করে বুঝিয়ে দিই কি বলতে চাইছে, কি দেখাতে হবে। বলছে ইচ লেফট কোসেট অফ এইচ ইন জি ইজ এ রাইট কোসেট অফ এইচ ইন জি। তার মানে সাপোজ ধর এই যে এ এইচ, এটা তো এইচ এর একটা লেফট কোসেট, তাহলে আমাকে কি এখানে শো করতে হবে? যে এটাই বলছে এইচ এর একটা রাইট কোসেট হবে। তার মানে এইচ এর যে রাইট কোসেটগুলো আছে তার মধ্যে কোনোটার সঙ্গে এই জিনিসটা সমান হবে, তার মানে সাম এইচ বি হবে। এই জিনিসটা আমার এই কন্ডিশনটাকে মানে এই জিনিসটা আমার প্রকাশ পাচ্ছে।
এই কন্ডিশন মানেই হচ্ছে এই লাইনটা, কেমন? তাহলে এইটা একটু বুঝিয়ে নিলাম, এবার আমি প্রুফটা শুরু করি। তাহলে প্রুফে আমি শুরুতেই ধরে নিচ্ছি যে লেট এইচ ইজ নর্মাল, লেট এইচ ইজ নর্মাল ইন জি। ধরে নিলাম এইচটা নর্মাল সাবগ্রুপ। তাহলে যদি নর্মাল হয় তাহলে আমরা এক্ষেত্রে কি লিখতে পারি? অতএব এ এইচ ইজ ইকাল টু কি হয়ে যাবে? এইচ এ হয়ে যাবে ফর অল এ বিলংস টু জি এর জন্য। খেয়াল কর, আচ্ছা দেখ, এই যে এটা, এই এটা তো জি এর যে কোনো একটা এলিমেন্ট, তার মানে জি এর অন্তর্গত প্রতিটা এলিমেন্টের জন্যই এই এইচটা এইচের একটা কি লেফট কোসেট, আর এইটা হচ্ছে এইচের একটা কি রাইট কোসেট। তার মানে এখান থেকে প্রমাণ হয়ে যাচ্ছে যে এইচের প্রতিটা লেফট কোসেট তার রাইট কোসেটের সঙ্গে, তার কোনো একটা রাইট কোসেটের সঙ্গে সমান। এবং এক্ষেত্রে কোনো একটা বলতে ওই এলিমেন্টের জন্যই যে রাইট কোসেটটা তৈরি হচ্ছে তার সঙ্গেই সমান হয়ে গিয়ে বসে থাকছে। কেন? কারণ এইচটা যেহেতু নর্মাল বলে দিয়েছিল, আর এটা হচ্ছে সেই নর্মালের ডেফিনেশন আমাদের। তার মানে এখান থেকে খুব সহজেই আমরা এই পার্টটা করে ফেললাম কি, না এইচ যদি নর্মাল হয় তাহলে ওর প্রত্যেকটা লেফট কোসেট ইজ এ রাইট কোসেট অলসো। তার মানে যদি কোনো একটা লেফট কোসেটকে কনসিডার করি সেটা ওর কোনো একটা রাইট কোসেটের সঙ্গে সমান হয়ে গিয়ে বসে থাকছে। আশা করি বোঝা গেছে। এই হচ্ছে আমাদের এই পার্টটা, খুব সহজ ছিল, এই পার্টটার মধ্যে কোনো এখানে ইয়ে নেই। কিন্তু এর যে বিপরীত পার্টটা সেইটা আমাকে কিন্তু একটু বুঝে করতে হবে। সেটা কি বলেছে? বলেছে যে এখন আমরা ধরে নেব, আমরা ধরে নিলাম যে লেট ইচ লেফট কোসেট অফ এইচ ইন জি ইজ এ রাইট কোসেট অফ এইচ ইন জি। তাহলে এখন আমরা এই কন্ডিশনটাকে কনসিডার করে নিলাম যে ইচ লেফট কোসেট অফ এইচ ইন জি ইজ এ রাইট কোসেট অফ এইচ ইন জি। খেয়াল কর, আমার দেখাতে হবে কি, এইচটা নর্মাল আমাকে দেখাতে হবে। তাহলে এখানে আমি একটা কাজ করছি, আমি একটা এ স্মল এ ধরে নিলাম যে লেট স্মল এ বিলংস টু জি ধরে নিলাম, কেমন? তাহলে এই যে স্মল এ ক্যাপিটাল এইচ, এটা এইচের একটা কি লেফট কোসেট। কন্ডিশন কি বলছে? ওর প্রতিটা লেফট কোসেট একটা রাইট কোসেটও বটে। তার মানে এই লেফট কোসেটটা এইচের কোনো একটা রাইট কোসেটের সঙ্গে সমান হবে। কিন্তু সেই রাইট কোসেটটা যে এইচেই হবে তা তো আমি বলতে পারবো না। আগের বার বলতে পেরেছিলাম এই দিকটা করার সময়, কারণ সেটা নর্মাল ছিল বলে। কিন্তু এখানে আমাদের কন্ডিশন বলেছে ওর প্রতিটা লেফট কোসেট রাইট কোসেটও হবে। তার মানে এই লেফট কোসেটটা কোনো একটা রাইট কোসেটের সঙ্গে সমান হবে, এবং সেই রাইট কোসেটটাকে আমি সাপোজ ধরে নিলাম এইচ বি। এখানে কি লিখলাম? ফর সাম বি বিলংস টু জি। আশা করি এই অবধি বোঝা গেছে। তাহলে এই জিনিসটাকে আমি এক্ষেত্রে লিখে নিতে পারছি। খেয়াল কর, এরপর যেটা আমাকে এখান থেকে শো করতে হবে সেটা যেন আমরা না ভুলি, সেটা হচ্ছে এইচটাকে নর্মাল দেখাতে হবে। এইচটা নর্মাল হওয়ার কি মানে, সেই এক্স এইচ ইজিক্যাল টু এইচ এক্স ওই জায়গাটায় আমাকে নিয়ে আসতে হবে, বা এই এইচ ইজিক্যাল টু এইচ এ যাই বলি না কেন, এক্স দিয়ে বলি এ দিয়ে বলি একই কথা হচ্ছে, সেই ডেফিনেশনের ওই জায়গাটায় আমাকে এক্ষেত্রে নিয়ে আসতে হবে। খেয়াল কর, এরপর যেটা বইতে করেছে সেটা হচ্ছে এ এইচ ইজিক্যাল টু এইচ বি, তো আমরা এক্ষেত্রে পেয়ে যাচ্ছি। নেক্সট কি করেছে না, ই যে এলিমেন্টটা আছে ই, এটা কার মধ্যে আছে? এইচ এর মধ্যে। কেন? কারণ এইচটা সাব গ্রুপ আইডেন্টিটি এলিমেন্ট আছে। অতএব দেখ, এ কম্পোজ ই, এটা তার মানে কার মধ্যে থাকবে? দেখ তো, এটা আমাদের ডেফিনেশন অনুযায়ী এ এইচ এর মধ্যে থাকবে না, কারণ ইটা তো এইচ এর মধ্যে থেকে নিয়েছি। তাহলে এই এলিমেন্টটা এইচ এর মধ্যে থাকবে। এইটা মানে কত? এটা মানেই তো এই। তার মানে এটা কার মধ্যে থাকলো? এ এইচ এর মধ্যে থাকলো। আচ্ছা, এই যে আমরা এইমাত্র ধরে নিয়েছি এইচ মানে এইচ বি, তার মানে এটা অ্যাকচুয়ালি কার মধ্যে আছে? এইচ বি এর মধ্যে আছে। তার মানে আমরা এখান থেকে এখন কি লিখতে পারবো? অতএব এটা যদি এইচ বি এর মধ্যে থাকে তাহলে এইচ বি এর কোনো একটা এলিমেন্টের সঙ্গে এটা সমান হবে। সেই এলিমেন্টটাকে আমি ধরে নিলাম এইচ ওয়ান বি। পাশে আমরা কি লিখবো? ফর সাম এইচ ওয়ান বিলংস টু ক্যাপিটাল এইচ। আচ্ছা, এখান থেকে আমরা যদি ডান সাইড থেকে বি ইনভার্স দিয়ে কম্পোজ করি তাহলে এ বি ইনভার্স, এখানে বি ইনভার্স দেওয়া মানে ই হবে, ই এর সঙ্গে এটা কম্পোজ করা মানে সেই এইচ ওয়ানই পড়ে থাকবে। তার মানে আমরা একটা লাইন পেয়ে গেলাম, এ বি ইনভার্স ইজিক্যাল টু এইচ ওয়ান। এটাকে আমি এখানে লিখে রাখছি, এখানে
যে কি পেয়ে গেলাম, এ বি ইনভার্স ইজ ইকুয়াল টু H1, এটাকে ডট ডট দিয়ে 1 নম্বর দিয়ে রাখলাম, এটা আমার পরে কাজে লাগবে, কেমন? আর বাদ বাকি এখান থেকে এই জিনিসগুলোকে আমরা মুছে দিচ্ছি, এগুলো এখন আমার আপাতত লাগবে না আর কিছু, খেয়াল কর। আচ্ছা দেখ, এবার আমরা যেটা শো করতে চাই কি, এইচটা তো ছিল ওর যে কোনো একটা লেফট কোসেট, যদি এইচটাকে নর্মাল হতে হয় তাহলে ডেফিনেশন কি বলছে, এইচ ইজ ইকাল টু কী হতে হবে, এইচ এ হতে হবে। তার মানে আমাকে এখন শো করতে হবে এইচ ইজ ইকাল টু এইচ এ, কিন্তু আছে এইচ ইজ ইকাল টু এইচ বি। তার মানে আমরা যদি শো করতে পারি যে এইচ বি, আমি এখানে লিখে নিচ্ছি যে উই হ্যাভ টু শো দ্যাট কি না, এইচ বি ইজ ইকাল টু এইচ এ। খেয়াল কর, যদি আমরা এইচ বি ইজ ইকাল টু এইচ এ দেখিয়ে দিতে পারি তাহলে এখানে এখন এইচ এ লিখতে পারবো, আর এইচ ইজ ইকাল টু এইচ এ হওয়া মানেই তো কি হয়ে যাবে, এইচটা নর্মাল হয়ে যাবে ফর অল এ বিলংস টু জি এর জন্য যেহেতু হচ্ছে। সুতরাং এখন আমরা মেন লক্ষ্যটা কি, এই জিনিসটাকে কাজে লাগিয়ে এইচ বি ইজ ইকাল টু কি দেখানো, এইচ এ দেখানো। আচ্ছা, এইচ বি ইজ ইকাল টু যদি আমাকে এইচ এ দেখাতে হয় তাহলে আমরা কি ধরে নিচ্ছি, যে লেট এক্স বিলংস টু এইচ বি, কেমন? তাহলে এক্স ইজ ইকাল টু কী হয়ে যাবে, H1 ইউজ করে ফেলেছি আগের বার, তাহলে এখানে সাম H2B এর সঙ্গে এটা সমান হবে, কেমন? আমরা কি করছি, আমি আর পাশে লিখলাম না যে ফর সাম H2 বিলংস টু এইচ, আর লিখলাম না। আচ্ছা, আমরা কি করছি, এই যে মাঝখানের জায়গাটা এখানে আমরা H1 ইনভার্স H1 দিয়ে লিখে রাখলাম, কারণ এটা মানে কত ই, তাহলে ই তো যে কোনো জায়গায় কম্পোজ করে লেখা যায়। খেয়াল কর, এইবার আমরা কি করব দেখ, এই যে এখানে H1 আছে, এই H1 এ কি লিখবো, এ বি ইনভার্স, এ বি ইনভার্স বি থাকলো। দেখ এই বি ইনভার্স বি মানে কত, ই, তাহলে এটা কত হয়ে গেল, H2 H1 ইনভার্স এ। আচ্ছা, H2 H1 ইনভার্স কার মধ্যে আছে, এইচ এর মধ্যে আছে না, যেহেতু এইচটা একটা সাবগ্রুপ, তার মানে এই যে জিনিসটা এটাকে আমি সাপোজ H3 নাম দিতে পারি যেহেতু এইচ এ আছে, তাহলে এটা কত হয়ে গেল, সাম H3 এ হয়ে গেল। কেন হয়ে গেল, পাশে কারণটা লিখব, যেহেতু H2 H1 ইনভার্স বিলংস টু কি, এইচ, যেহেতু এইচটা একটা সাবগ্রুপ। তাহলে আমরা এক্সটাকে এইচ বি এর মধ্যে ধরেছিলাম, লাস্টে এসে দেখালাম H3 এর মতো দেখতে হয়েছে। এই এলিমেন্টটা কার মধ্যে আছে, H3 এ না, এই এলিমেন্টটা আছে ক্যাপিটাল এইচ এর মধ্যে, তাহলে ধরেছিলাম এইচ বি এর মধ্যে, দেখালাম এইচ এর মধ্যে, তাহলে প্রমাণ হয়ে গেল কি না, এইচ বি ইজ এ সাবসেট অফ এইচ এ। এবার উল্টো সাইডটা করি, তাহলে এবার একটা ওয়াইকে ধরে নিই কার মধ্যে, এইচ এর মধ্যে, খেয়াল করতে হবে। আচ্ছা, বইতে এই জায়গাটা একটু ভুল আছে, আমরা তো লাস্টে এখানে H3 অবধি তো দেখালাম, এই যে ইউজ করলাম আর কি H3, বইতে কি করেছে, এই যে ওয়াই বিলংস টু এইচ এখন আমি ধরবো উল্টো সাইডটা করার জন্য আর কি, ওরা এখানে এই এইচ এর মধ্যে ওয়াইটা আছে মানে ওয়াইকে এখানে কিভাবে লিখতে পারবে, সাম এইচ এর একটা এলিমেন্ট, তার পাশে কত থাকবে, এ থাকবে, কিন্তু এখানে ওরা H3 লিখেছে, আমরা H3 লিখতে পারবো না, কারণ H3কে তো এইমাত্র ইউজ করলাম, কতবার এক জিনিসকে ইউজ করবো, তার মানে এখানে H4 হবে। আশা করি বোঝা গেছে। তাহলে আমি পরের লাইনে কি করে দিতে পারবো না, এখানে থাকবে এখন আমাদের H4, এখানে থাকবে কত, এ, আর এখানে না আমরা H1 ইনভার্স H1 না লিখে এখানে H1 ইনভার্স লিখবো, বুদ্ধি করে এই জিনিসটা আমরা করে নেব। এইগুলো সব আমি এখন মুছে দিচ্ছি, খেয়াল কর। আচ্ছা, খেয়াল কর, এইটুকু জাস্ট একটু চেঞ্জ হলো আর কি। খেয়াল কর এখানে আমরা কিভাবে করতে পারি, তাহলে এইটা H4, এখানে H1, আচ্ছা H1 মানে কত, এ বি ইনভার্স, তাহলে বসিয়ে দিলাম এ বি ইনভার্স, তার ইনভার্স আছে এ। আচ্ছা, এটা হলো H4 H1, এটা এ বি ইনভার্সের ইনভার্স মানে কত হয়ে যাবে, বি ইনভার্সের ইনভার্স আগে হবে মানে বি, তারপরে হবে এ ইনভার্স, তারপরে এ ইনভার্স এ মানে কত, ই তো, তার মানে এইটা অ্যাকচুয়ালি কত হয়ে যাচ্ছে, H4 H1 বি। H4 H1 কার মধ্যে আছে, ক্যাপিটাল এইচে, তাহলে এটাকে আমি H5 নাম দিতে পারি, তাহলে এইটা কার সঙ্গে সমান হলো না, H5B এর সঙ্গে। আচ্ছা, H5B কার মধ্যে আছে না, ক্যাপিটাল HB এর মধ্যে আছে না, ক্যাপিটাল এইচ তার পাশে স্মল বি এর মধ্যে আছে না, তার মানে ধরে নিয়েছিলাম এইচ এর মধ্যে, দেখালাম HB এর মধ্যে, তার মানে এখান থেকে প্রমাণ হয়ে গেল H ইজ এ সাবসেট অফ HB। তার মানে এই দুটো জায়গা থেকে প্রমাণ হয়ে গেল HA ইজ ইকুয়াল টু HB। তাহলে এখন আমরা
করে ফেললাম থিওরেমটা, এই এইচ বি এর জায়গায় এখন আমি বসিয়ে দিলাম এইচ এ, তাহলে প্রমাণ হয়ে গেল ফর অল এ বিলংস টু জি এ এইচ ইজ ইকাল টু এইচ এ। তার মানে এইচটা কি হয়ে গেল, নর্মাল সাবগ্রুপ হয়ে গেল। ভীষণ একটা ইম্পর্টেন্ট এবং ভালো থিওরেম, আশা করি বোঝা গেছে। মুছে ফেলছি এইটা, এখন আমরা থিওরেম 4 করব। দেখা যাক থিওরেম 4-এ আমাদের কি প্রমাণ করতে হবে। খেয়াল কর, দেখ থিওরেম 4-এর আমাদের স্টেটমেন্ট বলছে দি ইন্টারসেকশন অফ এনি টু নর্মাল সাবগ্রুপস অফ এ গ্রুপ ইজ এ নর্মাল সাবগ্রুপ। তার মানে বলছে দুটো নর্মাল সাবগ্রুপের ইন্টারসেকশন কি হবে না, নর্মাল সাবগ্রুপ হবে। এটা হচ্ছে আমাদের থিওরেম 4। কি বলছে, দি ইন্টারসেকশন অফ টু নর্মাল সাবগ্রুপ is a normal subgroup। তাহলে আমাদের এখন স্টেটমেন্টটা বলছে ইন্টারসেকশন অফ টু নর্মাল সাবগ্রুপ অফ এ গ্রুপ ইজ এ নর্মাল সাবগ্রুপ। আমরা কি করব, আমরা দুটো নর্মাল সাবগ্রুপকে ধরে নিচ্ছি। ধরে নিলাম যে লেট H1 and H2 be two normal সাবগ্রুপ অফ জি। কেমন? আচ্ছা দেখ, আমরা এরপর কি করব, আমরা একটা এলিমেন্টকে এখানে জি এর থেকে নিয়ে নেব। সেই এলিমেন্টটাকে ওরা নিয়ে নিয়েছে কত দেখি না, এক্স নিয়ে নিয়েছে পরে এসে আর কি। তার আগে যেটা এখানে শো করিয়েছে সেটা হচ্ছে যে H1 যেহেতু একটা সাবগ্রুপ, H2 যেহেতু একটা সাবগ্রুপ, তাহলে আমাকে ইন্টারসেকশনের কথা বলেছে। তো ইন্টারসেকশনটা বলেছে নর্মাল সাবগ্রুপ হবে, কিন্তু তার আগে তো এটা বলা প্রয়োজন যে সাবগ্রুপ হবে, তারপর তো নর্মালে আসবো। তাহলে আমরা সাবগ্রুপের থিওরেম করেছিলাম দুটো সাবগ্রুপের ইন্টারসেকশনও সাবগ্রুপ হয়, কিন্তু ইউনিয়ন হয় না অলওয়েজ। অতএব এখান থেকে লিখতে পারবো H1 ইন্টারসেকশন H2 ইজ এ সাবগ্রুপ অফ জি, যেহেতু দুটো সাবগ্রুপের ইন্টারসেকশনও একটা সাবগ্রুপ হয়। আচ্ছা, এবার আমি লিখে নিচ্ছি যে লেট এক্স বিলংস টু জি অ্যান্ড এইচ বিলংস টু H1 ইন্টারসেকশন H2। আশা করি বোঝা গেছে। খেয়াল করে দেখ, এই যে এইচটা এটা এই ইন্টারসেকশনে আছে, মানে এইচটা H1-এও আছে অ্যান্ড এইচটা H2-তেও আছে। আচ্ছা, H1 খেয়াল কর, H1 কি বলে দিয়েছে, নর্মাল, অ্যান্ড এক্সটা কোথায় আছে, জিতে আছে। কমা দিয়ে লিখছি এইচটা কোথায় আছে, H1-এ আছে। খেয়াল করো ভালো করে, H1টা নর্মাল, এক্স আছে জিতে, এইচ আছে H1-এ। তাহলে নর্মালের জন্য থিওরেম 1 কি বলছিল, এক্স এইচ এক্স ইনভার্স কোথায় থাকবে, এইচে থাকবে। তার মানে এখানে এখন আমরা লিখতে পারবো এই জিনিসটা কি ইমপ্লাই করবে, এক্স এইচ এক্স ইনভার্স। এটা কোথায় থাকবে, এখানে হচ্ছে সাবগ্রুপটা H1, তাহলে কোথায় থাকবে, H1-এ থাকবে। আশা করি বোঝা গেছে থিওরেম 1 অনুযায়ী। যেহেতু H1 নর্মাল, এক্সটা আছে জিতে, এইচটা আছে H1-এ, তাহলে এক্স এইচ এক্স ইনভার্স কোথায় থাকবে, H1-এ। সিমিলারলি আমরা লিখতে পারবো, আমি এখানে আর লিখলাম না, সিমিলারলি এই এক্স এইচ এক্স ইনভার্স সেটা H2-তেও থাকবে, একই যুক্তি দিয়ে লিখবি। তাহলে এখান থেকে কি পেয়ে গেলাম, এক্স এইচ এক্স ইনভার্স এটা H1 এও আছে H2-তেও আছে, মানে ওদের ইন্টারসেকশনে আছে। তাহলে এইখান থেকে কি বলা যায়, ওই থিওরেম 1টা তো ইফ অ্যান্ড অনলি ইফ ছিল, তার মানে যদি এই কন্ডিশনটাও স্যাটিসফাই করে তাহলেও এই জিনিসটা কি হয়ে যাবে, জি এর নর্মাল সাবগ্রুপ হয়ে যাবে। তাহলে অতএব আমরা লিখতে পারলাম H1 ইন্টারসেকশন H2। আচ্ছা, তার আগে এটা পাশে কিন্তু অবশ্যই লিখবি এই ঘটনাটা ঘটছে কাদের জন্য, ফর অল এক্স বিলংস টু জি অ্যান্ড এইচ বিলংস টু কত না, H1 ইন্টারসেকশন H2। এই জিনিসটা যেন লিখতে ভুল না হয়, কারণ এই দুটো তো আমরা যে কোনো এলিমেন্ট ধরে নিয়েছিলাম, তাহলে ফর অল লিখতে পারবো আরবিটারি। তাহলে কি প্রমাণ হয়ে গেল, সেই কন্ডিশন অনুযায়ী H1 ইন্টারসেকশন H2 ইজ নর্মাল ইন জি।
তাহলে এই থিওরেমটাও খুব সুন্দর একটা থিওরেম, প্রমাণ করে ফেললাম যে দুটো নর্মাল সাবগ্রুপের ইন্টারসেকশন সেটাও কি হয়ে গেল, জি এর নর্মাল সাবগ্রুপ হয়ে গেল। এই প্রসঙ্গে এর পরে একটা নোট লেখা আছে, বলছে শুধুমাত্র দুটো নর্মালের ইন্টারসেকশন নয়, বলছে যে দি ইন্টারসেকশন অফ এনি কালেকশন অফ নর্মাল সাবগ্রুপ অফ এ গ্রুপ ইজ এ নর্মাল সাবগ্রুপ অফ জি। তার মানে জি এর যে কোনো সংখ্যক নর্মাল সাবগ্রুপ নিয়ে, যতগুলো সংখ্যক এনি কালেকশন, তাদের যদি ইন্টারসেকশন করি তাহলে যে সাবগ্রুপটা পাবো সেটাও কি হবে, নর্মাল হবে। এরপর দেখবি আজকে যেটা আমাদের এই হলো 4টে থিওরেম, আমি একটু যদি সামারি আকারে বলে দিই। প্রথমে নর্মাল সাবগ্রুপের ডেফিনেশন বললাম, তার আগে একটা জিনিস একটু দেখে নিই যে আমাদের ভিডিওর টাইমটা আছে কিনা। হ্যাঁ আছে, কোনো অসুবিধা নেই। তাহলে আমরা যেটা আজকে সামারি আকারে যদি আমি বলি যে কি করলাম, প্রথমে বললাম এইচ হচ্ছে জি এর একটা সাবগ্রুপ। যদি ফর অল এ বিলংস টু জি এর জন্য এ এইচ ইজ ইকাল টু এইচ এ হয়, তাহলে এইচটাকে আমরা বললাম জি এর নর্মাল সাবগ্রুপ। ডেফিনেশন গেল। কীভাবে ডিনোট করি, এইচ তারপরে সেই ডেল সাইন দিয়ে জি লিখি, তার মানে বুঝবো এইচটা জি এর নর্মাল সাবগ্রুপ, ওটা ডিনোট করার সাইন আর কি। এরপর যেটা আমরা করলাম সেটা কি না, এ এইচ ইজ ইকাল টু এইচ এ, এটা মানে কিন্তু কখনোই বুঝবো না, এখানে একটু মুছে আমি লিখে দিচ্ছি একটু রিকল করার জন্য। সেটা হচ্ছে এই তো আমাদের কন্ডিশনটা ছিল নর্মাল হওয়ার জন্য, এ এইচ ইজ ইকাল টু এইচ এ, এটা মানে কিন্তু কখনোই এই জিনিসটাকে ইমপ্লাই করে না যে এ এইচ ইজ ইকাল টু এইচ এ ফর অল এইচ বিলংস টু ক্যাপিটাল এইচ, না, হচ্ছে এই সেটটা এর সঙ্গে সমান হবে, এই সেটের সঙ্গে। মানে এই এলিমেন্টটা যেহেতু এই সেটের মধ্যে আছে, তাহলে এই এলিমেন্টটা এই সেটের কোনো একটা এলিমেন্টের সঙ্গে সমান হবে। সেটা যে এইচ এই হবে তার তো কোনো মানে নেই, সাপোজ এইচ ওয়ান এও হতে পারে, এদিকে এইচ টু এও হতে পারে, এই জিনিসটা বলা আছে। নেক্সট নোট ওয়ানে আর একটা পয়েন্ট বলা ছিল কি না, যদি কোনো গ্রুপ কমিউটেটিভ হয় বা অ্যাবেলিয়ান হয়, তাহলে তার কি হয়ে যাবে, যে কোনো সাবগ্রুপ নর্মাল হয়ে যাবে। তার কারণ কি, কারণ এরা সমস্ত এই যে এ এইচ বা এখানে এইচ ও এ আর কি যাই আমরা করি না কেন, সেই সমস্তগুলো কোথা থেকে আসছে, জি এর এলিমেন্ট। তাহলে যদি জি এর এলিমেন্ট হয়ে যায় সেক্ষেত্রে তাহলে এ, এই যে সেটটা, এই সেটটার মধ্যে কারা আছে, এ স্মল এইচ ওয়ান কমা দিয়ে স্মল এ স্মল এইচ টু এরকম আছে, এইদিকে কারা আছে এইচ ওয়ান এ এইচ টু এ এরকম আছে। কিন্তু যেহেতু কমিউটেটিভ, সুতরাং তারা তো সব পরস্পর সমান, তার মানে এই জিনিস দুটোও সমান হবে, তাহলে সেখান থেকে বলতে পারবো এইচটা নর্মাল হয়ে যাবে। তার মানে কোনো অ্যাবেলিয়ান গ্রুপের যে কোনো সাবগ্রুপ কী হবে, নর্মাল হবে। নোট টু এ কী বলছিল, বলছিল যে কোনো গ্রুপের দুটো নর্মাল সাবগ্রুপ অলওয়েজ থাকে, একটা হচ্ছে জি নিজে ওর নর্মাল সাবগ্রুপ যেটাকে ইমপ্রপার নর্মাল সাবগ্রুপ বলি, আর একটা হচ্ছে ই যেটাকে আমরা ট্রিভিয়াল নর্মাল সাবগ্রুপ বলি। এছাড়া যদি ওর কোনো নর্মাল সাবগ্রুপ থাকে তাকে বলা হয় প্রপার নর্মাল সাবগ্রুপ। এরপর আমরা দেখলাম কি না, নর্মাল সাবগ্রুপের ক্ষেত্রে যেহেতু লেফট কোসেট আর রাইট কোসেট সমান হয়ে যাচ্ছে, সুতরাং এক্ষেত্রে আমরা লেফট বা রাইট কোসেট হিসেবে বলবো না, বলবো এইচ এর কোসেট। তার কারণ যেহেতু নর্মাল, সুতরাং লেফট কোসেট আর রাইট কোসেট এক্ষেত্রে সমান আর কি। নেক্সট বলছিলাম যে সিম্পল গ্রুপ কাকে বলে, যদি কোনো গ্রুপের কোনো প্রপার নর্মাল সাবগ্রুপ না থাকে। ইমপ্রপার আর ট্রিভিয়াল তো সবার থাকবে, কিন্তু যদি এছাড়া কোনো সাবগ্রুপও না থাকে নর্মাল, তাহলে সেই গ্রুপটাকে আমরা বলবো সিম্পল গ্রুপ। তার একটা এক্সাম্পল দিলাম যে এভরি গ্রুপ অফ প্রাইম অর্ডার। নেক্সট আমরা কি করলাম, থিওরেম ওয়ান, তার স্টেটমেন্ট কি বলেছে, এইচটা জি এর নর্মাল সাবগ্রুপ হবে ইফ অ্যান্ড অনলি ইফ কি ছিল, এক্স এইচ এক্স ইনভার্স কি ছিল, এরকম ছিল এক্স এইচ এক্স ইনভার্স, এটা কার মধ্যে থাকবে, এইচ এর মধ্যে, ফর অল এক্স বিলংস টু জি অ্যান্ড স্মল এইচ বিলংস টু ক্যাপিটাল এইচ, ইফ অ্যান্ড অনলি ইফ। কিন্তু নেক্সট কি বলেছিল, এইচটা জি এর নর্মাল সাবগ্রুপ হবে ইফ অ্যান্ড অনলি ইফ এক্স ক্যাপিটাল এইচ এক্স ইনভার্স ইজ ইকাল টু ক্যাপিটাল এইচ, এইটা ছিল 2 নম্বর থিওরেম। 3 নম্বরে কি বললো, 3 নম্বরে আমরা দেখালাম যে এইচটা নর্মাল হবে, জি এর সাবগ্রুপটা নর্মাল হবে ইফ অ্যান্ড অনলি ইফ এভরি লেফট কোসেট অফ এইচ ইন জি ইজ এ রাইট কোসেট অফ এইচ ইন জি, এইটা ছিল হচ্ছে আমাদের 3 নম্বরের স্টেটমেন্ট। 4 নম্বরে আমরা কি স্টেটমেন্ট দেখলাম, যে ইন্টারসেকশন অফ এনি নর্মাল টু নর্মাল সাবগ্রুপস ইজ এ নর্মাল সাবগ্রুপ। তাহলে এই হচ্ছে আমাদের 4টে থিওরেম, এবং তার আগের যে ডেফিনেশন একটু রিকলে এগুলো বলে দিলাম, এবং 4টে থিওরেমেরই আমরা খুব সুন্দর করে প্রমাণ করলাম, আশা করি বুঝতে পেরেছিস। এরপর দেখবি এই নর্মাল সাবগ্রুপের উপর বেস করে 12টা অঙ্ক আছে, এই 12টা অঙ্ককে দেখবি, থিওরি দেখলি, তার সঙ্গে এই 12টা এক্সাম্পলকে দেখলি। যদি এক্সাম্পলগুলো দেখতে গিয়ে কোনো জায়গায় বুঝতে প্রবলেম হয় আমাকে ফোন করবি অবশ্যই। এবং এরপর আমরা পরের ভিডিওতে যেটা করব সেটা হচ্ছে আমাদের এর নেক্সট আমাদের যেটা আছে এখানে, সেটা আমাকে বইটা দেখতে হবে আর কি।
মনে হয় ওক্ষেত্রে আমাদের আর একটা পার্ট বাকি আছে আর কি, সেই পার্টটা আমরা করে ফেলতে পারলে আমাদের কিন্তু এখানে এই চ্যাপ্টারটা হয়ে যাবে। সেটা হচ্ছে সাবগ্রুপ অ্যান্ড কোসেটের যে চ্যাপ্টারটা আমরা করছি কয়েকটা ভিডিও ধরে, এই চ্যাপ্টারটা আর একটা টপিক লাস্টে পড়ে আছে, সেই টপিকটা কমপ্লিট করতে পারলেই আমাদের শেষ হয়ে যাবে। তারপরে আমরা কি শুরু করব না, তারপরে রিং অ্যান্ড ফিল শুরু করব। ওকে।